সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক কারণেই নয় সনাতনের মৃত্যু, ২১-এর অনুসন্ধান। বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে ৪,০০০ কোটি টাকা অপচয়, খতিয়ে দেখছে দুদক। সারা দেশে শীতের দাপট, চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে। শুনছিলেন সংবাদ শিরোনাম। ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheetv চ্যানেলে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ৯ জন নিহত হওয়ার যে তালিকা দিয়েছে সেটাকে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড দাবি করা হয়েছে। তবে বাস্তবে একটি হত্যাও সাম্প্রদায়িক কারণে হয়নি। ৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত সংঘাত সংঘর্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে যারা আক্রান্ত হন তাদের তালিকা করে সংগঠনটি, যেখানে ২০১০টি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, যার অধিকাংশই হয়েছে রাজনৈতিক এবং ব্যক্তি স্বার্থের জেরে। আলী আহমেদের অনুসন্ধানে থাকছে বিস্তারিত। রংপুর সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন চন্দ্র রায় মহানগর আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি। ৪ আগস্ট হারাধনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি করে হত্যা করে কয়েকজন ছাত্র জনতাকে। জনতার প্রতিরোধে এক পর্যায়ে পালিয়ে যেতে চাইলে গণপিটুনিতে নিহত হন হারাধন ও ফত্তা সবুজ নামের একজন মুসলমান। এই হারাধন ছিল আমাদের রংপুরের অন্যতম একটি সন্ত্রাসী। ৪ আগস্ট সকাল থেকেই হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে তৎকালীন এমপি আবু জাহিরের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা উপর্যুপরি গুলি করে ছাত্র জনতার উপর। এক পর্যায়ে এমপির বাসা থেকে ছোড়া গুলিতে নিহত হন জেলা ছাত্রদল নেতা রিপন শীল। অভ্যুত্থানে শহীদের সরকারি তালিকায়ও আছে রিপন শীলের নাম। তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তালিকায় রিপন শীলকে সংখ্যালঘু হিসেবে হত্যার দাবি করা হয়েছে। বাগেরহাটের রাখালগাছি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মৃণাল কান্তিকে হত্যা করা হয় জমি নিয়ে বিরোধের জেরে। কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা জায়গা জমি নিয়ে প্রবলেম। আমার স্বামী মার্ডার হয়ে গেলে আমরা ২ জন মেয়ে লোক ফেলে চলে যাবো, এরা খাতি পারবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তালিকায় থাকা ৯ জনের ৪ জন নিহত হন আন্দোলনের সময়। জমি নিয়ে বিরোধে একজন, পাওনা টাকার বিরোধে একজন, চাঁদা চাওয়ার জেরে একজন, মামলার সাক্ষ্য দেয় নির্যাতনের পর নিখোঁজ একজন, আরেকজনের নিহত হওয়ার কারণ এখনো অজানা। মামলার সাক্ষী আছিল, কেউ কয় ডুব দিয়ে আগে পারিছে, কিভাবে মেরেছে তা তো আমরা জানি না, আমরা দেখিনি। পরিষদ আরো ২০০১টি হামলা, লুট ও জ্বালাও পোড়াওকে সাম্প্রদায়িক সহিংসতা বলছে। এ নিয়ে দেশ বিদেশে চলে অপপ্রচারও। সারা বাংলাদেশে যে চিত্র, এটি কোনোভাবেই কল্পনা করা যাচ্ছে না। হিন্দু ও বৌদ্ধরা শুধু প্রতারণা ও অমানবিক অত্যাচারের শিকার হয়েছেন। সারা দেশে ২০টি জেলায় ৩ শতাধিক ঘটনা অনুসন্ধান করে ২১শে টেলিভিশন। এসবের মধ্যে ২ শতাধিক ঘটনার সত্যতা আছে। আক্রান্তদের অধিকাংশ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত, আবার সুযোগ সন্ধানীরা স্বার্থ হাসিলে জড়ায় অপরাধে। আমি নৌকা মার্কা ভোট দেই, আওয়ামী লীগ সাপোর্ট করি, এজন্য আমাদের বাড়ি ভাঙচুর করছে। তারা কোনো স্বার্থান্বেষী মহল, সুযোগের সন্ধানে এই অপকর্মগুলো করেছে। তালিকা ছাড়াও আন্দোলন এবং পরবর্তীতে আক্রান্ত হয় সব ধর্মবর্ণের মানুষই। তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে যারা আক্রান্ত হয় তাদের বিষয়টি সাম্প্রদায়িক রং দিল কারা? এই হিন্দু এবং মুসলিমের দ্বন্দ্ব সংঘাতের মূল কেন্দ্র হল রাজনীতি, এবং শেখ হাসিনা ওই কাজটা করেছে। যখনই দেখেছে যে বিদেশ থেকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে একটু প্রশ্ন তুলছে, তখনই একটা হিন্দু গ্রাম জ্বালিয়ে দিয়ে বলছে যে দেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদ, মৌলবাদ বেড়ে যাচ্ছে। হিন্দু মুসলিম একটা দাঙ্গা কিভাবে তৈরি করা যায়, সে তৈরি করার জন্য অনেকগুলা কৌশল তারা করছে, কিন্তু সব কৌশলে তারা ব্যর্থ হয়েছে। এটা অবশ্য অনেক সময় অনেক ব্যাপক প্রচার হয়েছে, হইতে পারে সেখানে একটু অপপ্রচার, একটু অতিরঞ্জিত হয়েছে, সেটা আমি অস্বীকার করি না। আর যারা এই তালিকা করেছেন তারা কি বলছেন? একটি বিশেষ সময়ের ঘটনাকে এটি অবশ্যই একটি সাম্প্রদায়িক ঘটনা বলেই আমরা মনে করি। বলতে চাই না যে এটা সাম্প্রদায়িক,
সাম্প্রদায়িক ঘটনা আরো অনেক। প্রতিটি ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক, তবে কারো অপতথ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সচেতন মহল। আলী আহমেদ, 21 টেলিভিশন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখবেন রাত 9:30 21 চোখ অনুষ্ঠানে। চলে যাচ্ছি অন্যান্য খবরে। সারা দেশে 10,000-এর বেশি বঙ্গবন্ধুর ম্যুরাল ও ভাস্কর্য স্থাপনের নামে প্রায় 4,000 কোটি টাকা অপচয়ের নেপথ্যে কারা তা খতিয়ে দেখছে দুদক। একই সাথে মুজিব কিল্লা নির্মাণ ও উন্নয়নে অর্থ তছরুপেরও অনুসন্ধান করবে সংস্থাটি। এদিকে সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেনের বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে 10,000-এর বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে এতে খরচ হয় প্রায় 4,000 কোটি টাকা। বিপুল পরিমাণ এই অর্থের অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একইভাবে মুজিব কিল্লা নির্মাণ ও উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা তছরুপের খোঁজ করবে সংস্থাটি। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরুপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ব্যাংকে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মুন্নী সাহা, সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস স্বত্বাধিকারী MS প্রমোশনাল ঢাকার বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে 134 কোটি টাকা অস্বাভাবিক লেনদেন সহ গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন বেশ কয়েকটি মামলাও করেছে দুদক। চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক MP সোলাইমান হক জোয়াদ্দার সেলুন ও তার স্ত্রী আক্তারি জোয়াদ্দারের বিরুদ্ধেও অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। সাবেক সংসদ সদস্য চুয়াডাঙ্গা 1 7,55,00,000 টাকা গাতোয়ায় বহির্ভূত সম্পদ বুক দখলে রেখে এবং 15,71,00,000 টাকারও বেশি হস্তান্তর করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় আরও একটি মামলা হয়েছে। মাসুদ বিশ্বাস, সাবেক প্রধান কর্মকর্তা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইউনিট, 1,87,72,622 টাকা সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখার অপরাধে মামলা হয়েছে। কামরুন নাহার স্বামী জনাব মাসুদ বিশ্বাসের গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়া যাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি প্রকল্পের টাকা লোপাটের মামলায় জড়িয়েছেন ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র। 91,94,94,6,645 টাকা আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। রুজু হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে শীতের দাপট। ঘন কুয়াশার পাশাপাশি কমেছে তাপমাত্রা। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। আবহাওয়া অফিস বলছে এ মাসে পারদ নামতে পারে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বয়ে যেতে পারে কয়েক দফা শৈত্যপ্রবাহ। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই ছিল কুয়াশার দাপট। এর সঙ্গে উত্তরের বাতাস বাড়িয়ে দেয় শীতের তীব্রতা। ঘন কুয়াশায় পুরো দিনে দেখা মেলেনি সূর্যের। শীতে অনেকটাই জবুথবু জনজীবন। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা অনেকের। শীতে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আজকে দিনটা এমনি খুব ঠান্ডা, যে কারণে আমরা আগুন ধরাইছি। 2 দিন ধরে শীতে অনেক বাইরে নিয়ে জানা শীতে, আর বেচা কিনাও কম। ওখানে মানুষ নাই, বেচা কিনা কম, টাকা পয়সা এখন চলতে কষ্ট হয়। আজকে কুয়াশা বেশি, রোদে দেখা পাচ্ছি না, তো অন্যদিনের তুলনায় বেশিই লাগতেছে। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। বেশিরভাগই হচ্ছে নিউমোনিয়া এবং হচ্ছে ডায়রিয়া। এর কারণ হচ্ছে আমাদের যে আবহাওয়া এবং ঢাকা শহর বা বাংলাদেশের যে একটু দূষিত আবহাওয়া বলা যায়, যে ধুলোবালির সংখ্যাটা বেশি। এর জন্য বাচ্চারা সাধারণত নিউমোনিয়া এবং ঠান্ডা কাশি রোগে আক্রান্ত হয়। ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষা পেতে চিকিৎসকরা দিচ্ছেন নানা পরামর্শ। বাচ্চাদের যতটা সম্ভব যেন বাচ্চাদের ঠান্ডা কম লাগে
এবং একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে বাইরে বের হওয়ার সময় যেন তারা হচ্ছে মাস্ক ব্যবহার করে। আর ডায়রিয়ার জন্য যেটা বলবো, বাচ্চাদেরকে অবশ্যই ফুটানো পানি বা বিশুদ্ধ পানি এবং হচ্ছে তাদেরকে বাইরের খাবার অ্যাভয়েড করা। আবহাওয়া অফিস বলছে ঘন কুয়াশা থাকবে 2 থেকে 3 দিন, আর চলতি মাসেই বয়ে যেতে পারে কয়েক দফা শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ওইভাবে কমবে না, এটা কমতে 2 থেকে 3 দিন লাগবে। 6-7 তারিখে যাওয়ার পরে রাতে তাপমাত্রা অনেকটা কমা শুরু হবে। হয়তো কোনো জায়গায় তাপমাত্রা আপনার 5, 6, 7 ডিগ্রি নেমে যাবে প্রথম দিকে। সেক্ষেত্রে আমরা যেটা বলি 10 থেকে 8 হচ্ছে মৃদু এবং 8 থেকে 6 হচ্ছে মাঝারি কোল্ড ওয়েভ, সেক্ষেত্রে সেটা চলে আসবে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। ক্ষমতায় গেলে বিদ্যুৎ জ্বালানি খাতের সব চুক্তি পুনর্বিবেচনা করবে বিএনপি। দেখছেন 21 সংবাদ। অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। 1972 সালের 4 মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশ ক্রমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুলকে জাতীয় কবি ঘোষণা এবং এটি সবার অবগতির জন্য গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে। গত 5 ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুলকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়। কাজী নজরুল জাতীয় কবির মর্যাদার বিষয়টি ইতোমধ্যে প্রতিষ্ঠিত সত্য এবং রাষ্ট্রীয় পর্যায়েও স্বীকৃত। শেখ হাসিনা সরকারের সময় বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বিএনপি দল ক্ষমতায় গেলে আওয়ামী লীগ আমলে হওয়া বিদ্যুৎ জ্বালানি খাতের সব চুক্তি পুনর্বিবেচনা করবে। রাজনৈতিক তর্ক বিতর্কের কারণে আওয়ামী লীগ এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিদ্যুৎ খাতে আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতি নিয়ে সংবাদ সম্মেলন। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 2009 সাল থেকে কৃত্রিম বিদ্যুতের সংকট সৃষ্টি করে আওয়ামী লীগ জনমনে ভীতি সৃষ্টি করেছিল, যেন তাদের দুর্নীতি প্রকাশ না পায়। 20 টাকা চলে যায়, 80 টাকা থাকে বিদ্যুতে। এইভাবে আপনাদের পকেট কেটে নিয়ে যাচ্ছে, ম্যাজিক দেখাতে চেয়ে। তিনি বলেন, ক্যাপাসিটি চার্জের নামে জনগণের পকেট থেকে হাসিনা সরকার বিপুল পরিমাণের অর্থ নিয়ে গেছে। 15 বছরের মোট খরচ হলো 2,830 কোটি ডলার। ক্যাপাসিটি চার্জে লুটপাট হয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকা। মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো জনগণের কাছে এই কন্ট্রাক্টগুলো উন্মুক্ত করে দেওয়া। আওয়ামী লীগের সব চুক্তি বিএনপি গভীরভাবে দেখবে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা একটা ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। কুইক রেন্টালের নামে শেখ হাসিনা সরকার জনগণের টাকা লুটে নিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। 2027 সালের পর থেকে এই দেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শুরুতেই আভিভা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। পলিসি রেট বেড়ে যাওয়ায় ব্যাংক ঋণ এখন অনেকটাই ব্যয়বহুল। ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোনে ব্যাংকগুলো এখন গ্রাহকের কাছ থেকে 12 থেকে 14% পর্যন্ত সুদ নিচ্ছে। ওয়ার্কিং ক্যাপিটাল এবং কার লোনের ক্ষেত্রে সুদের হারও এই মুহূর্তে 14% পর্যন্ত। তবে হাউস লোন সুদ কিছুটা কম। ব্যাংকগুলো হাউস লোন দিচ্ছে 11 থেকে 13% সুদে। এদিকে ওয়ার্কিং ক্যাপিটাল লোনের প্রসেসিং ফি নির্ধারণ হয় ব্যাংক গ্রাহক আলোচনার ভিত্তিতে। আর পার্সোনাল লোন, কার লোন ও হাউস লোনে ব্যাংকগুলো কমপক্ষে 0.575% বা সর্বোচ্চ 17,250 টাকা প্রসেসিং ফি আদায় করছে।
আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক কারণেই নয় সনাতনীর মৃত্যু, 21-এর অনুসন্ধান। বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে 4,000 কোটি টাকা অপচয়, খতিয়ে দেখছে দুদক। এবং সারা দেশে শীতের দাপট, চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে 6 ডিগ্রিতে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।